তারপরে নবদ্বীপের ফেরিঘাট ফেরিঘাট থেকে ওই দূরে দেখছো, দূরে ওই টেম্পল দেখা যাচ্ছে মায়ের। এখান থেকে এই ভেসেলে আমরা যাব, ভেসেল থেকে গিয়ে আমরা পৌঁছাবো যে ওইখানে যে ঘাট দেখা যাচ্ছে ওই মন্দির দেখা যাচ্ছে, ইস্কনের মন্দির। প্রচুর লোকের ভিড়টা দেখেছে কেমন, পুরো ভেসেলে ভর্তি হয়ে গেছে। ইস্কনের মন্দির ঠিক দেখা যাচ্ছে। এটা গঙ্গা নদী, হুগলিয়া বলে। আমার দুর্ভাগ্যের বিষয় এই যে আজ কোনো ভবন ফাঁকা পাইনি, কোনো ভবন ফাঁকা নেই। সব ভবনগুলো ঘুরছি, গোদা ভবন, গীতা ভবন, নামহট্ট ভবন। আজকে এমন একটা দিনে এসেছি, আগামীকাল পূর্ব মেদিনীপুরের সমস্ত সম্মেলন হবে, তাই কোনো ভবন ফাঁকা পাইনি। আমরা মায়াপুরে উঠেছি বংশী ভবনে, এটা বংশী ভবনের ক্যাম্পাস। আমি এসেছি আগস্টের 1 তারিখে 2024। রুম তো সহজে পাওয়া যায় না। গোদা ভবন, গীতা ভবন, নামহট্ট ভবন ঘুরে ঘুরে লাস্টে বংশী ভবনে এলাম। রুম পাওয়া যায় না, অনেক কষ্টে রুম পেয়েছি। নন এসি রুম, 1000 টাকা পার রুম। 2 পিস রুম নিয়েছি, 2000 টাকা পার ডে। এই ব্যালকনি আছে একটা ছোট্ট মতো ব্যালকনিটা দেখুন। এটা রুমের দরজা, ব্যালকনি ভেতরে। এটা রুমের ভেতরটা, বাইরের খামার। সাজেস্ট করব ফাঁক টাইমে আসা, প্রচুর ভিড়। 1000 টাকার রুম দেখলে পোষাবে না। বংশী ভবন, সিঙ্গেল করে বেড, 2টো আছে, এই একটা, কিন্তু নিচে আবার টানলে একটা ফোল্ডিং টাইপের আর একটা পাবে, সেম টু সেম। রুমের মধ্যে ডেকোরেশন বলতে একটা ড্রেসিং, আয়না, ঠাকুরের একটা ছবি, আলো আছে, জল ওরা 5 লিটার করে সাপ্লাই দিয়েছে। বাথরুম মোটামুটি খুব খারাপ নয়। কোমোড আছে। এই বাইরের ক্যাম্পাস, বারান্দা, 2 তলার রুম আমার। আর একটা রুমেই পাশাপাশি 2টো রুম নিয়েছে। সেম টু সেম, 2টো খাট, ড্রেসিং আয়না, একটা বারান্দা টাইপের, ব্যালকনি। বৃষ্টি প্রচুর হচ্ছে, বাইরে বৃষ্টি প্রচুর হচ্ছে। হ্যাঁ, এই আমার বন্ধু বিশ্বজিৎ। মোটামুটি রুমের ডেকোরেশন, কিন্তু রেটটা হাই, 1000 টাকা পার রুম। ভাগনা। হ্যাঁ, এই ভবনটা হলো বংশী ভবন, একেবারে মায়াপুরের গীতা ভবন, নামহট্ট ভবন ওগুলো পেরিয়ে একদম একটু দূরে, জাস্ট গোয়ালা সালার পাশাপাশি বংশী ভবন। হ্যাঁ, ঠিক আছে। অনুদান পরিষেবা, মূল মন্দিরের ফটকের প্রবেশদ্বারের পাশেই রান্নাঘর।
এটা হলো নতুন চন্দ্রোদয় মন্দির, মায়াপুর নবদ্বীপ। পুরনো চন্দ্রোদয় মন্দির, আগে এটা ছিল মায়াপুরের পুরনো মন্দির, পুরনো চন্দ্রোদয়। এর পাশাপাশি একদম নিকটস্থ নতুন একটা বানানো হয়েছে, এটা নতুন একদম পাশে, একদম কাছাকাছি, এই পাশে একদম একই ক্যাম্পাসে 50 মিটার থেকে 100 মিটার দূরত্ব। নতুন, এইটা নতুন চন্দ্রোদয় মন্দির, এটা পুরনো চন্দ্রোদয় মন্দির। গৌরাঙ্গ কুটির, গৌরাঙ্গ কুটির 100 টাকার বিনিময়ে এখানে রুম ভাড়া পাওয়া যায়। গৌরাঙ্গ কুটির তাহলে চাঁচের বাঁশের তৈরি রুম, 100 টাকার বিনিময়ে রুম ভাড়া পাওয়া যায় এখানে। যারা মাত্র 100 টাকার বিনিময়ে এখানে রুম ভাড়া পাওয়া যায়, বিশাল বড়। আমরা এখন গোশালার পথে যাচ্ছি। গোশালা, বৃষ্টির দিন, প্রচুর বৃষ্টি হচ্ছে, গতকাল থেকেই প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, বেরোনো যাচ্ছে না, তবুও বৃষ্টি ভিজে ভিজে যাচ্ছে। হলো প্রভুপাদ ভবন, এইখানে ভিআইপি রুম পাওয়া যায়, একদম কটেজের মতো বানানো। একটু রুমের রেট হাই, 2,500-3 হাজার থেকে শুরু। এসি রুম পাচ্ছে, সুন্দর একদম। প্রভুপাদ ভবন গোশালার পথেই পড়ছে। শ্রুতি ভবন, অতিথিদের জন্য অল্প সুলভ মূল্যে। নিত্যানন্দ কুটির, প্রচুর পরিমাণে এরকম ভবন। ওই যে দূরে ওটা গোশালা। এই হলো সেই প্রভুপাদ ভবন, একদম মায়াপুর মন্দিরের নিকটস্থ। মন্দিরটার লুকিং দেখেছেন কত সুন্দর, কি সুন্দর, অপূর্ব একদম। পুরোনো দিনের একটা খড়ের গাদা দেখছেন, এটা একটা বিদ্যা ভবন, মায়াপুর ক্যাম্পাসের ভেতরে বিদ্যালয়, এটা খড়ের গাদা, ওইটা বিদ্যালয় পেছনে। শ্রুতি ভবনের কাছাকাছি চলে এসেছি, ইস্কন পরিশ্রম শ্রুতি ভবন। শ্রুতি ভবন এখানেও রুম পাওয়া যায় খুব অল্প টাকায়, জাগ্রত ছাত্র সমাজের দ্বারা পরিচালিত শ্রুতি ভবন। গোশালার পথে এগুলো, গোশালার গেট, লুকিংটা দেখেছেন? গোশালা, এই দেখুন মেন গেট গোশালা, কত সুন্দর লুকিং গেটটা, মেন রাস্তার ধারে মায়াপুর ক্যাম্পাসের ভিতরে প্রবেশ করলাম। ছাতাটা দাও শিবা, এই না ছাতাটা দাও, বৃষ্টির জন্য খুবই সমস্যা। গোশালাতে গরুর সংখ্যা খুব কম দেখা যাচ্ছে, সম্ভবত বৃষ্টির জন্য। খুব বড় বড় মাপের গরু। বিশাল বড় মাপের একটা গরু। দেখুন গরুটার ছবি দেখুন, কত বড়। আমাদের সচরাচর গ্রামে ঘরে এত বড় গরু পাওয়া যায়। গরুগুলোর বিভিন্ন মারামারির জন্য বিভিন্ন কর্মী দ্বারা পরিচর্যা চলছে, গোয়াল পরিষ্কার। ট্রাক্টরে করে গরুর গোবর নিয়ে যাওয়া হচ্ছে
নির্দিষ্ট স্থানে রাখার জন্য। ওই তো আছে। বৃষ্টির জন্য আজকে পুরো ফাঁকা ফাঁকা এলাকা, কিন্তু প্রচুর বৃষ্টি। গরুগুলো খুব সুন্দর দেখুন, সিংগুলো দেখুন শুধু, ও অপূর্ব, কি সুন্দর। না দেখো, এই গরুটা আলাদা কোন রকম রাখতে হবে, আলাদা সিংগুলো দেখেছেন কত সুন্দর। গরুটা সিং দেখেছেন, যতগুলো গরু দেখেছি তার মধ্যে এটারই সিংটা খুব বড়। গরুকে খাওয়ানোর জন্য বিভিন্ন অনুদান দান করতে পারেন নিজের সাধ্য মতো। কেউ 5 কিলো লবণ দান করে, কেউ খড় দান করে। বডিখানা দেখেছেন সুন্দর। বডিটা শুধু দেখুন, ফিগারটা সিংগুলো দেখেছেন। ডোনেশন বুক, অনুদান কেন্দ্র। কেউ যদি চান এই গরুর সেবা করতে বা গরুদের খাওয়ানোর জন্য, তার বিভিন্ন চার্ট আছে, দেখে নিন একটু আপনারা। 1 ডে গো সেবা, রাইস হচ্ছে এত এত, গ্রিন ঘাসে এত, রেগুলার কোয়ান্টিটি অ্যান্ড অ্যামাউন্ট লেখা আছে। সেই হিসেবে আপনি যতটা পারেন সামর্থ্য হিসেবে খাওয়াতে পারেন। দেখছেন তো, টোটাল যদি একদিনে কেউ সমস্ত গরুর ওপর সেবা বা খরচ করতে চান, তাহলে মোটামুটি অ্যাপ্রক্স 55,900 টাকা পড়বে একদিনের সেবা খরচে। এটা অনুদান কেন্দ্র, এখানে নাম লিখে আপনি ডোনেট করতে পারেন। এখানে ডোনেট বক্স আছে, ডোনেশন বক্স। আপনাদের 4 টাইম করে, সকাল, দুপুর, বিকেল, সন্ধ্যাতে 4 টাইম করে বিনা পয়সায় ফ্রি মহাপ্রসাদ দেওয়া হয় এখানে। অন্নদান সেন্টার, এটা অন্নদান ফ্রিতে, এখানে লাইন দিলেই পাওয়া যায় দিনে 4 টাইম। আমি কালকে খেয়েছি 2 টাইম। এইখানে হলো সেই 24 ঘন্টা ধরে যে হরিনাম সংকীর্তন হয়, সেই প্লেস। 24 ঘন্টা মানে কোনোক্ষণ বিরাম নেই, বিরাম থাকে না, সব সময় হতেই থাকে। 24 ঘন্টা ধরে হরিনাম সংকীর্তন কোনো না কোনো দল করতেই থাকে। এখনও হচ্ছে, দেখুন, সকালবেলাও দেখেছিলাম হয়েছিল, এখনও হচ্ছে। কুকিংটা দেখুন শুধু, একদম কাছ থেকে তোলা ছিল, একদম কাছ থেকে, জাস্ট নিচু থেকে তুলছে। এই তো, এইটা সামনে, হ্যাঁ এইটা সামনে, অপরটা খুব সুন্দর লাগে। মায়াপুরের চন্দ্রোদয়, নতুন চন্দ্রোদয় মন্দির, এখনো কাজ চলছে, পুরোপুরি কমপ্লিট হয়নি। মায়াপুরের জগন্নাথ দেবের মন্দির, তার সদর গেট আপনারা দেখছেন, গেটটা কত সুন্দর সৌকি। শ্রী জগন্নাথ মন্দির, শ্রী শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা মন্দির গেট। এই গাড়িতে করে আমরা এসেছি, এই গাড়ির কাকার নাম্বার দিয়ে দেবো, খুব কম রেটে, কাকা খুব ভালো লোক, স্থানীয়, কম রেটে আপনি করতে পারবেন।
চলুন ভেতরে প্রবেশ করি তাহলে। দেখুন কত সুন্দর লুকিং। হরিনাম সংকীর্তন হচ্ছে এখানে। ঠান্ডা লেগে গেছে, এত বৃষ্টি হচ্ছে গত 2-3 দিন ধরে, ভিজে ভিজে ইউটিউব করতে করতে জগন্নাথ বলরাম সুভদ্রা। ভেতর দিকে যাই চলুন। ঠাকুর ধামের জগন্নাথ দেবের মন্দির। ছবি তোলা নিষেধ, তবুও ভুলবশত আমি না পড়া লিখে ছবিটা সবাইকে জানানোর জন্য যে যে লেখা আছে। শ্রী জগন্নাথ মায়াপুর নবদ্বীপ নদিয়া ডেল্টা। বিভিন্ন রকম মার্চেন্ট গিফট কিনতে পারেন। জগন্নাথ দেবের মন্দিরের ভেতরেই অবস্থিত। কীভাবে দেখাবো এইগুলো বইগুলো? শ্রী জগন্নাথ ধামের মন্দিরের ভেতরেই বিভিন্ন দর্শনীয় জিনিস। দেখুন কীভাবে বিভিন্ন সময়ের চিত্রগুলো তখন তুলে ধরেছে। প্রতিবেশীর বাড়ি থেকে মাখন চুরি করে খাওয়ার জন্য মা যশোদা নামের বেষ্টনীর দ্বারা গোপালের উদরকে বন্ধকপূর্বক শাস্তি প্রদান করছে মাখন চুরির জন্য। শ্রী চৈতন্য মহাপ্রভু তার ভগবত্তার পূর্ব প্রকাশ করেন শ্রীকৃষ্ণ রামচন্দ্র এবং শ্রীকৃষ্ণ শ্রী চৈতন্যদেবের সম্মিলিত সরভুজ মূর্তিতে অন্তরঙ্গ পার্ষদ সার্বভৌম ভট্টাচার্য দর্শন দিলেন। শ্রীধাম বৃন্দাবনে যাওয়ার সময় মহাপ্রভু বাড়িখণ্ডের বনভূমির মধ্যে দিয়ে হরিনাম সংকীর্তন কীর্তন করতে যাচ্ছে। ছাতাটা ইউজ করো, ছাতা ইউজ করো। নারী বাচ্চা ইনি ছিলেন মায়াপুরের ফটিকচন্দ্র চট্টোপাধ্যায়, যিনি জগন্নাথ দেবের একসময় সেবায়েত ছিলেন। জন্ম হয়েছিল 1957 সালে, মৃত্যু 1978। ফটিকচন্দ্র চট্টোপাধ্যায় ভক্তন জগদীশচন্দ্র ইত্যাদি। 3টে মূর্তি জগন্নাথ বলরাম সুভ, জগন্নাথের খোদাই করার মূর্তি সদৃশ্য। সেই কাঠ গুড়িয়ে পাওয়া জগন্নাথ স্বপ্নে বর পাওয়া সেই জগন্নাথ দেবের। এইটা সে বিখ্যাত মায়াপুরের ভক্ত চাঁদ কাজীর সমাধি। এ নিয়ে অনেক ইতিহাস আছে, সেটা একদিন বলবো। আর ভেতরে প্রবেশ করছি। প্রচুর বৃষ্টি, বাইরের ওয়েদার প্রচুর বৃষ্টি, ছাতা নিয়ে ইউটিউব করতে হচ্ছে। শুনেছিলাম এটা শ্রী চৈতন্যদেব যখন কীর্তন করতো, সংকীর্তন নগর কীর্তন করতো, তখন এই ভক্ত চাঁদ কাজী হচ্ছে তার প্রতিপক্ষ বা বাধা হয়ে দাঁড়াতো, ধর্মের বিরোধিতা করত। এবং একদিন সংকীর্তনের নাম শুনে শুনেই চাঁদ কাজী হচ্ছে দেহত্যাগ করেন। এবং শ্রী চৈতন্যদেব স্বয়ং নিজের হাতে এই চাঁদ কাজীর সমাধিটা স্থাপন করেছিলেন। এবং সেই থেকে এখানে একটা চাপা গাছ
রোপণ করেছিল, সেই এই গাছটার বয়স প্রায় শুনেছি 524 বছর, প্রায় অ্যাপ্রক্সিমেট 524 বছর। এখানে এক দাদু আছেন ভক্ত, উনিও বলছেন প্রায় 524 বছর। এইটার একটু ইতিহাস কিছু বলা যাবে দাদু? একটু বলুন। আমি মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর তমলুক থেকে এসেছি। আপনার বাড়ি কি এখানে? দাদুর নামটা বলবেন একটু। বসে থাকি, আমার নাম গোপাল দাস অধিকারী। আচ্ছা, এসে উপস্থিত হয়েছেন কোথায়? চাঁদকাজির সমাধি স্থানে। সমাধি দিয়েছিলেন কে? মহাপ্রভু নিজে। তাকে দিয়েছিলেন চাঁদকাজি নামক ওই ভদ্রলোককে। মৃত্যুর পরে নিজে হাতে মাটি দিয়ে সমাধি দিয়েছিলেন। তো চাঁদকাজি নাম শুনে বুঝতে পারছেন তিনি মুসলিম ছিলেন। তাহলে মহাপ্রভু কেন ওই ভদ্রলোককে মৃত্যুর পরে সমাধি দিলেন? তার উত্তরে বলেছেন, চাঁদকাজি মুসলিম হওয়া সত্ত্বেও মহাপ্রভুর ভক্ত এবং শিষ্য হয়েছিলেন। তাই মহাপ্রভু চাঁদকাজিকে মৃত্যুর পরে নিজে হাতে মাটিতে সমাধি দিয়েছিলেন। তো চাঁদকাজি কে ছিলেন? ভাগবতে বিশ্বাসী হলে ভাগবতে বলেছেন চাঁদকাজি ছিলেন দাপর যুগে মথুরার রাজা কংস মহারাজ। সেই কংস মহারাজের দৈববাণী ছিল কৃষ্ণ ভগবানের হাতে ওনার মৃত্যু হবে। তাই মৃত্যু ভয়ে ভীত হয়ে কংস মহারাজ কৃষ্ণ ভগবানকে মেরে ফেলার জন্য অঘাসুর, বকাসুর, চীনাবর্ত, সূচনা এই সমস্ত ওষুধের দ্বারা কৃষ্ণ ভগবানকে মেরে ফেলার চক্রান্ত করেছিল, যেটা টিভির পর্দায় দেখলেও দেখে থাকবেন। কিন্তু ভগবানের ক্ষতি করা মানুষের অসাধ্য ব্যাপার। তাই কংস মহারাজ কৃষ্ণ ভগবানের কোনো ক্ষতি করতে পারেনি। তখন কৃষ্ণ ভগবান কংস মহারাজকে বলেছিলেন, সম্পর্কে তুমি তো আমার মামা হও, তথাপিও চিনতে না পেরে মেরে ফেলার চক্রান্ত করলে। কী করে মামা হলো? দৈবকীর দাদা হলেন কংস, আর দৈবকীর মনস্কামনা পূর্ণ করার জন্য স্বয়ং কৃষ্ণ ভগবান কংসেরই কারাগারে দৈবকীর সূর্য রূপে আবির্ভূত হয়েছিলেন, যেটা টিভির পর্দায় দেখে থাকবেন। হ্যাঁ নিশ্চয়ই। তাহলে সম্পর্কে মামা ভাগ্নে হলো, তথাপিও চিনতে না পেরে মেরে ফেলার চক্রান্ত করলে। তাই পরবর্তী জন্মে তুমি যবনের ঘরে জন্ম নেবে, অর্থাৎ মুসলিম পরিবারে জন্ম নেবে। সেই দাপর যুগের কংস মহারাজ কলিকালে ভাগবতের কথা অনুযায়ী চাঁদকাজি হিসাবে জন্ম পেলেন। তখন মহারাজ যখন বুঝতে পারলেন আমি অভিশাপ পেলাম, তাহলে উদ্ধার পাবে কী করে বলে মনে মনে অনুতপ্ত হয়ে ভগবানের শরণাগত হলে, তখন অন্তর্যামী কৃষ্ণ ভগবান কংস মহারাজকে বলেছিলেন, আমি তোমাকে উদ্ধার করবো কলিকালে। যখন নবকৃষ্ণের মায়া করে সতী মায়ের গর্ভে চৈতন্য ভগবান অবতীর্ণ হব, সেই সময় আমি তোমাকে উদ্ধার করবো। সেই চৈতন্য ভগবান চাঁদকাজিকে হরি নাম হরিতে দিয়ে ভক্ত কৃষ্ণ করে উদ্ধার করেছিলেন। আর আশীর্বাদ করে বলেছিলেন, তুমি যবন হয়ে মুসলিম হয়ে আমার ভক্ত এবং শিষ্য হলে, তাই তোমার নাম যাতে জগতে অমর হয়ে থাকে, তার ব্যবস্থা হিসাবে তোমার মৃত্যুর পর আমি নিজে হাতে মাটিতে সমাধি দেব। আর সমাধির উপরে একটা গোলক সেবা গাছ বসিয়ে যাব, যে গাছের ফুল সারা বছর ধরে আমার আশীর্বাদ স্বরূপ আমার ওই সমাধিতে ধরে পড়বে। এই সেই গোলক সেবা গাছ, যার বয়স বিগত দোল পূর্ণিমার দিন 524 বছরে পড়েছে। এই হচ্ছে এখানকার সংক্ষিপ্ত কাহিনী। জয় মহাপ্রভু কি জয়, জয় চাঁদকাজি কি জয়। খুব সুন্দর একটা ব্যাখ্যা, হয়তো শুনতে পেতাম না এই দাদুকে না দেখলে। খুব সুন্দর ব্যাখ্যা। ঠিক আছে দাদু, আবার দেখা হবে এলে। হ্যাঁ 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 ঠিক আছে। আপনারা একটু দেখে নিন কীভাবে ঘুরছি। সেই গোলক চাপা গাছ। দাদু খুব সুন্দর। আর বয়স প্রায় সামনের বছর দোল পূর্ণিমাতে 524 বছর বয়স হবে।
খুব সুন্দর। আমি 4-5টা প্রদক্ষিণ করে দেখছি। এই দেখুন, এই হলো সেই চাঁদ কাজীর সমাধিস্থ। আপনারা সবাই পর্যবেক্ষণ করুন। চাপা গাছটা দেখেছেন তো, কত বড় গাছ। বৃষ্টির জন্য আমি প্রায় তুলতে পারছি না ছবিটা। দেখুন, 524 বছর পুরনো সেই চাপা গাছ, বিখ্যাত চাপা গাছ, যেটা নিয়ে অনেক ইতিহাস আছে। ইতিহাসটা আমি নিশ্চয়ই ভিডিওতে একদিন শেয়ার করব, আমার চ্যানেলেই দেখবেন। স্থানীয় এক দাদুর মতবাদ দিয়েছিল বিভিন্ন। সেই বিখ্যাত মায়াপুরের সেই বিখ্যাত চাঁদ কাজীর সমাধিস্থ। এইটা তার গেট। দেখুন, আপনারা সবাই পর্যবেক্ষণ করুন। ভক্ত চাঁদ কাজীর সমাধি, মায়াপুর শ্রী চৈতন্য মোড়। এই সেই বিখ্যাত চাপা গাছ। 524 বছরের পুরনো সেই গোলক চাপা গাছ। 524 বছরের পুরনো, 524 বছর। স্বয়ং শ্রী চৈতন্যদেব এই গাছটা স্বয়ং চাঁদ কাজীকে সমাধিস্থ করার পর নিজের হাতেই এই চাপা গাছটা রোপণ করেছিল। আজ এর বয়স 524 বছর। সামনের বছর মানে এই বছর দোল পূর্ণিমাতে 524 বছর বয়স হবে। আমরা পৌঁছে গিয়েছি শ্রী চৈতন্যদেবের মাসির বাড়িতে। এর মধ্যেও আমরা পৌঁছে গেছি চৈতন্যদেবের মাসি বাড়ি। আপনারা দেখছেন, যদিও মন্দির চত্বরে ছবি তোলা নিষিদ্ধ, তাই মূল মন্দিরের দ্বারে আমি ক্যামেরা করি না, এই বাইরে থেকে করছি। ওই দিকটা তো ওই মাসি বাড়ি, পেছনে যে বাড়িটা আছে ওটাই হলো মাসি বাড়ি শ্রীকৃষ্ণদেব, শ্রী চৈতন্যদেবের সমাধি। টেম্পল অফ দি শিলা ভক্তি প্রাঞ্জল মহারাজ সমাধিস্থল। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। মাসি বাড়ি, যে চৈতন্যদেবের যে মাসি বাড়ি, তার মাসি বাড়ির কারুকার্য দেখো। মন্দিরের দেওয়ালের আশেপাশে বিভিন্ন রূপে বিভিন্ন কাহিনীগুলো তুলে ধরা হয়েছে এখানে। বিভিন্ন কারুকার্য। মায়াপুর যদি আসেন আপনারা নিশ্চয়ই চৈতন্যদেবের মাসি বাড়ি ঘুরে যাবেন। খুব সুন্দর প্লেস একটা। শ্রীকৃষ্ণদেবের জীবন কাহিনী এখানে তুলে ধরা হয়েছে বিভিন্ন কারুকার্যের মাধ্যমে দেওয়ালে। বিভিন্ন রুচি পরীক্ষা করা হচ্ছে নিমাইয়ে। এই হলো সেই শিশু নিমাই। গঙ্গাঘাটের শ্রী পূজা, হরিনাম প্রচার করছে কীভাবে। সেই মাসি বাড়ি, এখানে মাসি মেসোর বিগ্রহ আছে, কিন্তু কী কারণে জানি না বন্ধ আছে, যে সদর দরজা বন্ধ আছে, তাই ছবিটা দর্শন করতে পারলাম না। এই মাসি মেসোর ঘরের বাড়ি এটা।
শোনা গিয়েছিল পৌরাণিকে যে খোল খত্তাল ভেঙে দেওয়া হয়েছিল, খোল ভাঙার ডাঙা এইটাকে বলা হয় অনেক সময় খোল ভাঙা। নিমাই সন্ন্যাস যখন নগর কীর্তন করছো তখন তার বিরোধীরা এইখানে খোল খত্তাল ভেঙে দিয়েছিল। খোল ভাঙার ডাঙ্গা বলা হয় এটাকে অনেক সময়, খোল ভাঙার ডাঙ্গা। শ্রী শ্রীবা চন্দন খোল ভাঙার ডাঙ্গা। বিভিন্ন শরণার্থীদের সমাবেশ। দেখুন আপনারা খোল খত্তার ভাঙর ঘটে বিভিন্ন সন্ন্যাসীদের সমাধিস্থ। এখানে সমাধিস্থ করা হয়েছে বিভিন্ন সন্ন্যাসীদের। বৃষ্টির জন্য ক্যামেরাটা আমার ঝাপসা হয়ে গেল, ছবিটা ঠিক আসছে না, মুছতে হবে। এগুলো সব সমাধিস্থ করে বিভিন্ন বিভিন্ন সন্ন্যাসী বিভিন্ন সময় সমাধিস্থ করে। খোল খত্তার ভাঙন ডাঙাতে সেইখানে অবস্থিত। মন্দির ভেতরে ছবি তোলা নিষেধ, তাই বিগ্রহের ছবি তুলতে পারলাম না। অদ্বৈত ভবন, শ্রীধাম অদ্বৈত ভবন। শেষমেশ ফাইনালি আমরা পৌঁছে গেলাম শ্রী চৈতন্যদেবের জন্মভিটেতে, শ্রী মায়াপুর ধামে। এটা তার সদর গেট। কিছুক্ষণ পরেই আমরা তার বাড়িতে প্রবেশ করব। অলরেডি ঢুকে গেছি। গেটটা, এটা মেন গেট হবে ভবিষ্যতে, কাজ চলছে। মন্দিরটা দেখুন কত বড়, কত উচ্চতা। আমার ধারণায় প্রায় এটা 120 ফুট মিনিমাম উচ্চতা হবে। দেখুন আপনারা দর্শন করুন। ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান। 120 ফুট মিনিমাম উচ্চতা হবে মন্দিরটা। অপূর্ব। মোবাইল ফোন ক্যামেরা নট এলাও। চেষ্টা করছি দেখি তোমাদেরকে ঘুরে দেখানো। জন্মভিটে এটা। দরজা লাগানো অলরেডি।
নিমাই নিমাই সন্ন্যাসের মা বাবা। নিমাইয়ের জন্মভিটে এই সেই নিম গাছ, কত বড় গাছটা দেখুন। আমরা ইতিমধ্যে পৌঁছে গিয়েছি শ্রী শ্রী গৌর সুন্দর রাধা মদনমোহন জিউর মন্দিরে। এটা বাইরের গেট, মেন ফ্রন্টের রোড। এই দেখুন, রোডের ওপরেই মদনমোহন জিউর মন্দির। এটা জগন্নাথ দেবের মন্দির দর্শন করতে এলে শ্রী মায়াপুর ধামের যাওয়ার পথে ডান হাতি পড়বে, রাস্তার ওপরেই মদনমোহন জিউর মন্দির। এর ভেতরে প্রবেশ মদনমোহন জিউর মন্দির। মদনমোহন মন্দিরে 4 বার পরিক্রমণ করতে হয়, তবে পুণ্য অর্জন করা যায়। বৃন্দা মহারানী, ইনি হলেন মদনমোহন মন্দিরের বৃন্দা মহারানী। শ্রী মায়াপুর ধাম ঘুরতে এলে এই দাদাভাইয়ের সাথে যোগাযোগ করবেন। আমি এসেছিলাম, আমার পরিবার এসেছিল, খুবই ভালো এই দাদাভাই। দাদাভাই আপনার নামটা বলুন। বরুণ হালদার। এই দাদাভাই খুব অল্প বাজেটে আমাদের সমস্ত স্পটগুলো ঘুরিয়ে দেখিয়েছে, খুব ভালো লাগলো। দাদাভাইয়ের ব্যবহার খুব ভালো, ভালো মানুষের, ভালো মনের মানুষ। দাদাভাই ফোন নাম্বারটা বলুন। 7719293260। এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন এই দাদাভাইয়ের সাথে। ইনি আপনাদের পুরো সাইট সিন যে ঘুরিয়ে দেখাবেন, খুব ভালো লাগবে। ঠিক আছে দাদাভাই, আসি তাহলে। হ্যাঁ, ভালো থাকবেন। হ্যাঁ।